বাড়ির পাশে অনুষ্ঠান, সেজে গুজে দুই বোন সেখানে যাচ্ছিলেন, কিন্তু কিন্তু নিমন্ত্রণ বাড়িতে আর যাওয়া হলো না। বাড়ি থেকে বেরিয়ে জমা জল ঠেঙিয়ে যেতে গিয়েই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 22 বছরের এক ছাত্রীর। হাওড়ার মালিবাজঘরার ভৈরব ঘটক লেন এখন যেন মৃত্যু ফাঁদ বলছেন এলাকাবাসী। বেআইনি বিদ্যুৎ সংযোগ থেকে এলাকায় জমা জলের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মানুষ। যদিও এলাকার বিধায়কের দাবি মৃত্যুর জন্য জমা জল দায়ী নয়, তাহলে এই মৃত্যুর দায় কার? প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। কিছু করতে পারলাম না, আমার সামনে ঘটনা ঘটে গেল। এখন দেখুন কি করে কি চালায়, তবে নানান রকম ওরা এই দোকান করছে। মাস দেড়েক আগে নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই মমতার নিশানায় হাওড়া পুরসভা। পুরো পরিষেবা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। বৃহস্পতিবার রাতে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু। হাওড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ভৈরব ঘটক লেনে বৃষ্টির জল জমে রয়েছে। এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌরবী দাস বোনের সঙ্গে বাড়ির পাশেই একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরিয়ে জমা জল পেরিয়ে যাচ্ছিলেন দুই বোন। সেখানে একটি বিদ্যুতের তার ঝুলছিল। সেই তারে ছাতা স্পর্শ হতেই জলের মধ্যেই লুটিয়ে পড়েন তরুণী। ছাত্রীর বাবা মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জলে। বিদ্যুতের ঝটকায় ছিটকে যান ছাত্রীর বাবা। তারপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পৌরবীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযোগ, নির্মীয়মান বহুতলের নিচের দোকানগুলিতে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। সেখানেই বিদ্যুতের তার ঝুলছিল। ওই জায়গাটা কার্যত মৃত্যুফাত হয়েছিল। আমি ওই চাওলাকে বলি এমসিবি অফ করো, তারপরে আমি এগিয়ে যাই, মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে হসপিটালে যাই। আমার তখন সব শেষ হয়ে গেল। কারেন্ট লেগেছে, পড়ে গেছে, ওর বাবা ঝাঁপিয়ে এসে ধরতে গেছে, ওর বাবাকে ছিটকে দিয়েছে, মেয়ে ভাসছে। হাওড়া পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। পুরসভার গাফিলতি ও নজরদারির অভাবেই অকালে চলে যেতে হলো পুরবীকে। অভিযোগ স্থানীয়দের। জলের সমস্যা তো এখানে সারা জীবন আছে, কোনোদিনও মিটবে না। এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে। আর গাফিলতি দেখুন, ওই বাড়িটার গাফিলতি এটার জন্য হচ্ছে, এখানে তার পড়েছিল বলে। তারগুলি যে বিপজ্জনক অবস্থায় ঝুলছিল তা কার্যত স্বীকার করে নেন সিএসসি কর্তৃপক্ষ। ওটাই এদিক ওদিক টেম্পোরারি ম্যানারে নিয়ে গেল। না এই পুরো আমাদের যেরকম ড্রেসিং করে নিয়ে যাওয়ার কথা সব ঝুলছে। দেখুন না, যে কোনো সময় এই বর্ষার মধ্যে হতে পারে। জমা জলের সমস্যার কথা মেনে নিলেন স্থানীয় বিধায়ক থেকে মন্ত্রী। যদিও বিধায়ক গৌতম চৌধুরীর দাবি, জমা জলের জন্য ছাত্রীর মৃত্যু হয়নি। জল জমা নিয়ে এই ঘটনাটা হয়নি, এই শর্ট সার্কিটে এই ঘটনা ঘটেছে। আমি সিএসসিকে কালকেই বলেছি, এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করাটা ঠিক না। প্রায় 6 বছর হয়ে গেল, নির্বাচন হয়নি। বোর্ড একটা লোকে চোখ দিয়ে গোটা হাওড়া পুরসভা দেখতে 50টা ওয়ার্ড দেখতে হচ্ছে। সুতরাং সমস্যা আছে, এবং ওয়াটার লগিং সমস্যা তো আছে। দুপুরে রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। যে দোকানগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল সেগুলি খুলে দেখেন। আমরা যেটা ওভারঅল দেখলাম, খুব সম্ভবত যে তারটা দিয়ে এখানে কানেকশন হয়েছে, এই লোহার শাটার সমস্ত কিছু ইলেকট্রিফাইড গিয়েছিল। তার থেকে আমরা এখানে জলের মধ্যে দাঁড়িয়ে কেউ শকটা খেয়েছে। হাওড়া পুরসভা পুর প্রশাসক মণ্ডলীর তত্ত্বাবধানে চলছে। প্রশাসক মণ্ডলীর মাথায় রয়েছেন তৃণমূল নেতা সুজয় চক্রবর্তী।
পুরো পরিষেবা নিয়ে প্রচুর অভিযোগ এলাকাবাসীর। সিএসসির দিকে আঙুল তুলে কি দায় ঝেড়ে ফেলতে পারে পুরসভা? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পৌরবীর বাবার দোকানের সামনেই বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুলছিল, সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকার মানুষ চাইছে কবে এই পরিস্থিতির পরিবর্তন হবে আর যেন কোনো পৌরবীর মতো প্রাণ না যায়। তারা দাবি করছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। হাওড়া থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুব্রত, TV9 বাংলা। কিন্তু এই যে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা, সেটা তো প্রথম নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে কলকাতা লাগোয়া জেলায়। আমরা সাল ধরে ধরে দেখাবো আপনাদেরকে সেই তথ্য। আসুন আপনাদেরকে বিগ বলে দেখাই একের পর এক তথ্য, যে তথ্য উঠে আসে। পিসিআরকে বলবো প্লে করার জন্য সেই সমস্ত তথ্য। 28 মে 2024 লিলুয়ায় বাড়ির সামনে জমা জল পেরিয়ে কলিং বেল টিপতেই যুবকের মৃত্যু। এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আপনাদেরকে দেখাই আরও একটা তথ্য। 23 সেপ্টেম্বর 2023 সাঁতরাগাছিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রেল কর্মীর। এই ঘটনা ঘটেছে। আরও আছে এই ঘটনা। 23 অক্টোবর 2023 হাওড়ায় শিবপুর কাজীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু। আরও আছে 22 অগস্ট 2022 হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। অর্থাৎ এই ঘটনা বারবার ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা আরও। 10 মে 2022 জগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। 3 জুলাই 2022 উলুবেড়িয়ায় দক্ষিণ গঙ্গারামপুরের রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়। 12 জুলাই 2022 রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু। অর্থাৎ ঘটনা একাধিক, কিন্তু ব্যবস্থা কোথায় নেওয়া হচ্ছে? আসুন এরপরে এবার বাগুইআটির দিকে নজর রাখা যাক। বর্তমান যুগে দাঁড়িয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 3 লক্ষ টাকায় 3 তলা বাড়ি বানানো যায় কি, আপনি চোখে বড় বড় করে আমার দিকে তাকাবেন, কিন্তু এটাই স্বাভাবিক। এটা সত্যিও। কেন সত্যি? কারণ 3 লক্ষ টাকায় 3 তলা বাড়ি বানিয়েছিলেন একজন, মানে বাস্তবে ঘটিয়েছেন একজন। চলুন বাগুইআটিতে লোহার রড বা কাঠামোর বদলে ব্যবহার করা হয়েছিল সুন্দরবন থেকে আনা কাঠ। পরিণতিটা পাওয়া গেছে বছর 15 পর। ভেঙে পড়ল 3 তলা বাড়ি, ঝরে গেল তরতাজা একটা প্রাণ। যিনি বাড়ি তৈরি করেছেন তার আক্কেল নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনই প্রশ্নে পুরসভার ভূমিকাও। 15 বছর আগে তৈরি হয়েছিল ঝকঝকে 3 তলা একটা বাড়ি। বাড়ির মালিক প্রয়াত নির্মল কুমার মণ্ডল কম খরচে তাক লাগানো বাড়ি তৈরি করতে একটা উপায় বার করলেন। লোহার কাঠামোর বদলে কাঠ ও বাঁশের কাঠামোর ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে বাড়ি তৈরি হলো। তারপর কেটে গেল 15টা বছর। বাড়ির মালিক নির্মল কুমার মণ্ডল মারা গেলেন স্ত্রী ও 2 ছেলেকে রেখে। বাড়ির 3 সদস্যই বর্তমানে ছিলেন বিধাননগর পুরসভার কর্মী। গত কয়েক বছর ধরে বাড়ির কঙ্কাল বেরিয়ে পড়েছিল, দেওয়ালে ফাটল বা চাঙর খসে পড়ার মতো ঘটনা, আর বৃহস্পতিবার রাতে নির্মম পরিণতি। পরপর ভেঙে পড়ল ছাদ, তার জেরে মৃত্যু বাড়ির ছোট ছেলের। আমি রয়েছি বাগুইআটির সেই ধ্বংসস্তূপ যে বাড়ি, সেই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে বাড়ির একেবারে যে 3 তলা সেটা ভেঙে দোতলায়, দোতলা থেকে 1 তলা। আমি রয়েছি সেই 1 তলায়। এখানে বাড়ির একেবারে কোনো কিচ্ছু নেই, পুরোটা ভেঙে পড়েছে, লোহা স্ট্রাকচার পর্যন্ত নেই। এমনকি এই যে মোটা মোটা যে চাঁই, যেগুলো মোটামুটি একেবারে পাথর যেগুলো ভেঙে পড়েছে, সেগুলোতে এই রকম কাঠ ব্যবহার করা হয়েছিল, যা একেবারে স্পষ্ট। এবার এই যে ঠিক এই রকম কাঠ, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই অবস্থায় থাকতে থাকতে এই কাঠগুলো যে কতটা ক্ষয়িষ্ণু হয়ে গেছিল তা কিন্তু একেবারে স্পষ্ট। আমি যদি এরকম এই অবস্থায় যদি দেখতে যাই, এই কাঠগুলো কিন্তু কোনো শক্ত সামর্থ্য নেই। আরও 2-1টা কাঠ দেখানোর চেষ্টা করব। এই যে একেবারে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে, ঠিক এরকমভাবে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে। হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে যে কাঠ, সেই কাঠ ব্যবহার হলো বাড়ি তৈরি করতে। 3 লক্ষ টাকায় 3 তলা বাড়ি। স্থানীয়রা বারবার আপত্তি করলেও নির্মল কুমার মণ্ডল নাকি কোনো পাত্তাই দেননি। বারণ করেছি তো, আমার মামা, আমার মা, আমার বাবা বারণ করেছে, আমার জ্যাঠামশাই বারণ করেছে, বুঝতে পেরেছেন? তারপর কি হলো? তারপর কথা শুনিনি। অনেকে বারণ করেছে। যখন কেরাসিন দিতে আসতো অনেক লোক বারণ করতো, কথা শুনিনি। কাঠ কোথেকে এনেছিল বলছিলেন? কোথায় ক্যানিং ফ্যানিং কোথা থেকে, কোন সুন্দরবন থেকে এনেছে, মাকে গল্প দিত। ইট সিমেন্টে মোড়া কাঠের বাড়ি। গত কয়েক বছরে বাড়িটা যে ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে সেটা টের পেয়ে ভাড়া বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন মা ও বড় ছেলে। ছোট ছেলে একাই ছিলেন বাড়িতে। টানা বৃষ্টিতে সব শেষ।
কিন্তু এই মৃত্যুর দায় কার? যিনি বাড়ি তৈরি করলেন তার দায় যেমন অস্বীকার করা যায় না, তেমনই কি দায় এড়াতে পারে পুরসভাও? এই বাড়ির প্ল্যান পাশ হলো কিভাবে? বাড়ির অবস্থা খারাপ দেখেও কেন চুপ ছিল পুরসভা? কোনো কিছুই আড়ালে হয়নি, কেউ কিচ্ছু দেখেননি। কোন আমল কার আমল সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। মানুষের মৃত্যু দুঃখজনক এবং এইরকম ধরনের মেটেরিয়াল দিয়ে করাটাও দুর্ভাগ্যজনক। কোন টেকনিকে করেছে আমার জানা নেই। এখানেই শেষ নয়, প্রশ্ন আরও আছে। বাড়ি ভাঙার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলেন, দমকলে খবর দিলেন, সবাই এলো, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এলো প্রায় 5 ঘন্টা পর। তারপর শুরু হলো উদ্ধার কাজ। ক্যানিংয়ে থাকি, ওই 9:30টার সময় ঘটনাটা ঘটেছে। যখন 12:30টায় আসি তখন ওর সাড়া পেয়েছি, ভেতর থেকে যখন ডেকেছি, যখন ডাকা হয়েছে তখনও একবার সাড়া পেয়েছি। কিন্তু তারপর তো এবার রেস্কিউ করতে করতে, যেহেতু ছাদটা পড়ে, রেস্কিউ করতে করতে অনেকটা সময় চলে গেছে। তখন ওকে 4টের সময় বার করা হয়, আমরা হসপিটালে নিয়ে যাই। ডাক্তার বললেন যে 4টে মানে 2.5-3 ঘন্টা আগেই ও এক্সপায়ার হয়ে গেছে। 15 বছর আগে তৈরি হওয়া বাড়ি, তাই বর্তমান ও প্রাক্তন সব কাউন্সিলরই দায় এড়াচ্ছেন। বামফ্রন্ট আমলের বাড়ি, বামফ্রন্ট উনি একজন পঞ্চায়েত সদস্যও ছিলেন, তাই জন্য বামফ্রন্ট আমলের বাড়ি। না, আমরা দেখিনি, দেখতে যাইনি আমরা। হ্যাঁ, আমাদের দলের ছিল। তাহলে আপনাদের সতীর্থকে আপনারা বলেননি? বলিনি, আমরা কিছু বলিনি। ঘটনা ঘটেছে, একটা প্রাণও চলে গেছে। যার বাড়ি তার যেমন দায় ছিল, তেমনই দায় ছিল স্থানীয় পুরসভারও, কিন্তু কেউই দায় নিতে নারাজ। দায়টা তাহলে কার? রঞ্জিত ধর ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।